সেনা সদস্যদের শাস্তির আওতায় আনতে হবে, সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে জবাব দিতে হবে, আর সেনাবাহিনীর ভেতরে ঢুকে যাওয়া ভারতীয় প্রেতাত্মা, আওয়ামী লীগের প্রেতাত্মাকে এক এক করে চিহ্নিত করে নাকি তাদেরকে বের করে দিতে হবে, শাস্তির আওতায় আনতে হবে। আর বড় দাবি হয়ে দাঁড়ালো সেনাবাহিনীকে বেড়াতে ফেরাতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মন্ডলী পরিষদ করে গিয়েছেন গেরাগলে। কেন জানেন? তারা এখন ক্ষমতা না পারতেছে ছাড়তে, না পারতেছে আগিয়ে ধরে রাখতে। কারণ তারা বিগত 1 বছরে যে পরিমাণ মপতন্ত্রকে সাপোর্ট করেছে, তাদের অনেক উপদেষ্টাদের নামে যে পরিমাণ দুর্নীতির অনেক খবর চারিদিকে চাওয়ার হয়েছে, সে সকল ভয়ে তারা চিন্তা করছে যদি আমরা ক্ষমতা থেকে সরে যাই, আরেকটি নির্বাচিত যে সরকার আসবে আমাদের বিরুদ্ধে কি পদক্ষেপ নেবে। গণ অধিকার পরিষদের একাংশের নেতা নুরুল হক নূরকে গতকাল যৌথ বাহিনী সম্মিলিতভাবে বেধড়ক পিটিয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত নুরুল হক নূরের অবস্থা আশঙ্কাজনক। তার শরীরের বিভিন্ন জায়গা থেকে ব্লিডিং হচ্ছে, ইন্টারনাল ব্লিডিং হচ্ছে। তাকে ঢাকা মেডিকেলে আইসিইউতে রাখা হয়েছে। রাশেদ খান নূরের যে সাধারণ সম্পাদক, সে নিশ্চিত করেছেন নূরের অবস্থা আশঙ্কাজনক, বাঁচা মরার সম্ভাবনা 50-50, অর্থাৎ যে কোনো সময় নূর সৃষ্টিকর্তার ডাকে সাড়া দিয়ে উপারে চলে যেতে পারে। ব্যবস্থা নেওয়া প্রয়োজন ছিল তড়িৎ গতিতে। দেখুন 24 ঘন্টা পেরিয়ে গেছে, এখনো এই বিচারে আসলে কোনো ধরনের সিদ্ধান্তে আসতে পারেনি অন্তর্বর্তীকালীন সরকার। 3টি রাজনৈতিক দল, একটি হচ্ছে বৃহত্তর রাজনৈতিক দল বিএনপি, আর অন্যটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক শক্তি জামাত এবং জুলাই সংগঠকদের গঠিত এনসিপির মতামত এক প্ল্যাটফর্মে আসবে কি না। পুলিশের লাঠিচার্জে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর মারাত্মক আহত হয়েছেন। সেনাবাহিনী দাবি করেছে মব ভায়োলেন্সের প্রতি সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করতে গিয়ে বল প্রয়োগ করেছে তারা। অবশ্য সরকারের আইন উপদেষ্টা বলেছেন এটি বর্বরচিত হামলা। আবার নিয়োগকর্তা হাসনাত আব্দুল্লাহ উপদেষ্টার এমন মন্তব্যকে বলছেন ভণ্ডামি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রদর্শক, নতুন এক ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। প্রদর্শক, আপনারা ভিডিওর শুরুতে ভিডিওর বিশেষ কয়েকটা অংশ এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন যে আসলে কতটা গুরুত্বপূর্ণ নিউজ হতে চলেছে। প্রদর্শক, এই জন্য বলবো আপনারা ভিডিওগুলো না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনারা সম্পূর্ণ বিষয়ে বিস্তারিত জানতে পারবেন। চলুন আর কথা না বাড়ি একটি লাইক দিয়ে আমরা সকল বিশ্লেষকের আলোচনা একে একে দেখে আসি। চলুন। বাংলাদেশের সেনাবাহিনী এবং পুলিশ, বিশেষ করে সেনাবাহিনী কেন নুরুল হক নূরকে এরকম বেধড়ক পেটালো, এই নিয়ে নানা রকম সমীকরণের মধ্যে হাসনাত আব্দুল্লাহ সহ জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ কিংবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারা কিন্তু কোনো রাগঢাক করছে না যে কেন পেটালো এই বিষয়টি, তাদের যে ব্যাখ্যা তা তুলে ধরতে। এবং আবারও তারা সেনাপ্রধানকে, সেনাবাহিনীকে তাদের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে এবং বলছে সেনাবাহিনী এবং সেনাপ্রধান সেই মানে একই লক্ষ্যে কাজ করছেন, যেই লক্ষ্যটি হাসনাত আব্দুল্লাহ মার্চ মাসে ফাঁস করে দিয়েছিল। তার মানে হচ্ছে রিফাইন্ড আওয়ামী লীগ আনা, আওয়ামী লীগ পুনর্বাসনের কাজ। তারা সরাসরি বলছেন যে নুরুল হক নূরকে পেটানোর মাধ্যমে এটা প্রমাণ হয়ে গেছে যে বাংলাদেশ সেনাবাহিনী এবং সেনাপ্রধান সেই একই লক্ষ্যে এখনো কাজ করে যাচ্ছেন। তারা জাতীয় পার্টিকে দিয়ে এখন আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টা করছেন। কেন জাতীয় পার্টি কথাটা চলে এলো? কারণ আপনারা তো এখন জানেনই যে সেই নুরুল হক নূর শুক্রবারে বিকালবেলা গণ অধিকার পরিষদের বিরাট মিছিল, মানে লক্ষণীয়ভাবে বড় মিছিল, এত বড় মিছিল গণ অধিকার পরিষদ কি করে করতে পারলো সেটা একটা প্রশ্ন। গণ অধিকার পরিষদকেই কেন একা একা এত বড় মিছিল করা সম্ভব কিনা সে প্রশ্ন তো তুলছি, কিন্তু মানে গণ অধিকার পরিষদকেই কেন নেতৃত্ব নিতে হলো? জাতীয় পার্টির রাজনীতি এখনই নিষিদ্ধ করতে হবে এই দাবিতে, এবং তাদের দাবি ছিল জাতীয় পার্টি সহ ফ্যাসিবাদের দোসর সকল রাজনৈতিক দলের কর্মকাণ্ড নিষিদ্ধ করতে হবে। এখন তার মানে তাদের কাছে একটা বড় তালিকা আছে, জাতীয় পার্টি দিয়ে সেই তালিকা শুরু, এবং জিএম কাদেরকে গ্রেফতার করতে হবে সেটাও তাদের একটা বড় দাবি। সেখান থেকে নুরুল হক নূর কিন্তু এটাও বললেন জিএম কাদেরকে গ্রেফতার না করলে তারা সচিবালয় ঘেরাওয়ের নাকি কর্মসূচি দেবেন। এখন তো নুরুল হক নূর এই সেনাবাহিনী পুলিশের বেদম প্রহারের মুখে এখন তার একটা আশঙ্কাজনক অবস্থায় তিনি হাসপাতালে চিকিৎসাধীনই আছেন, কিন্তু সেনাবাহিনী সরাসরি তার গায়ে যে হাত তুলেছে, ভিডিও দেখলেও এটা পরিষ্কার হয়ে যায় যে টার্গেট স্থির করে, লক্ষ্য স্থির করে বেধড়ক পেটানো হয়েছে নুরুল হক নূরকে। এবং বারবার যেটা মনে করতে হবে যে নুরুল হক নূরের চেহারাটা কিন্তু পরিচিত, নুরুল হক নূর যে সেখানের প্রধান নেতা সেটা বোঝা যাচ্ছে, কিন্তু তাকেই লক্ষ্য করে সেই বেদম মারলো সেনাবাহিনী। হাসনাত আব্দুল্লাহ এই ঘটনার পর থেকেই বিভিন্ন জায়গায় গিয়ে যেমন রাগ দেখাচ্ছেন, যেমন আসিফ নজরুল যখন তীব্র নিন্দা জানিয়েছেন, তিনি গিয়ে বলেছেন স্যার ভং ধরবেন না, আপনাকে যে কাজে বসিয়েছি সে কাজ করেন, আপনার দায়িত্বকে নিন্দা জানানো। ঠিক তেমনি জামায়াতের নেতা মিয়া গোলাম পরোয়ার যখন বলেছেন যে জাতীয় পার্টির নেতাকর্মীরা নুরুল হক নূরের ওপর হামলা করেছে, আওয়ামী ফ্যাসিবাদের দোসর তারা, তখন গিয়ে হাসনাত আব্দুল্লাহ ধমক দিয়ে বলেছেন কেন ভাসুরের নাম মুখে আনতে লজ্জা করে? আমরা সবাই দেখলাম সেনাবাহিনী পিটাইছে, সেনাবাহিনী আর পুলিশ মিলে মারছে, সেনাবাহিনীর নাম আনতে মুখে লজ্জা করে। ঠিক তেমনি
তেমনি আরেকটা ঘটনা ঘটলো, সেটা হচ্ছে সরকারের লোকজন, আসিফ নজরুল তো বটে, ডক্টর ইউনূসের প্রেস সচিব থেকে শুরু করে সবাই গিয়ে হাসপাতালে উপস্থিত হলেন, নিন্দা জানালেন, ওদের পাশে গিয়ে এমন ভাবে দাঁড়ালেন, গণ অধিকার পরিষদের আরেক নেতা রাশেদ খান সহ সেই মেডিকেলে যারা যারা গিয়েছিলেন নুরুল হক নুরুকে দেখতে, সেই তরুণ নেতৃবৃন্দের পাশে এমন ভাবে দাঁড়ালেন যেন তারাও ক্ষতিগ্রস্ত পক্ষ, যেন সেনাবাহিনী পুলিশ বাহিনী তাদের কেউ না, মানে তাদের নির্দেশে পরিচালিত হচ্ছে না, সেনাবাহিনী অন্য কারো নির্দেশে পরিচালিত হচ্ছে। হাসনাত আব্দুল্লাহ ফেসবুকে সুস্পষ্ট স্ট্যাটাস দিয়েছেন, তিনি বলেছেন শুরুটা হয়েছিল রিফাইন্ড আওয়ামী লীগের পরিকল্পনা দিয়ে, যে পরিকল্পনা আমি 11ই মার্চ প্রকাশ করে দিই, সেই প্ল্যান ভেস্তে গেলেও ওরা থামেনি। সেই একই গ্রুপ এবার আওয়ামী লীগ পুনর্বাসনের জন্য বেছে নিয়েছে জাতীয় পার্টিকে। ভারতের প্রত্যক্ষ মদদে জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগ ব্যাক করানোর এই খেলায় প্রথম রক্ত দিলেন আমাদের নূর ভাই। এখন যদি আমরা নুরুল হক নুরুর উপর এই নেককারজনক হামলার প্রতিবাদ না করতে পারি, জাতীয় পার্টিকে দিয়ে ফ্যাসিবাদ ফেরানোর এই চেষ্টা প্রতিহত না করতে পারি, তাহলে বাংলাদেশটাই আবার নূর ভাইয়ের মতো রক্তাক্ত হয়ে যাবে। নুরুল হক নুরের রক্ত বৃথা যেতে দেব না। ভারতের প্রেসক্রিপশনে বিপ্লবীদের রক্তাক্ত করে আওয়ামী লীগ ফেরানোর এই চেষ্টা আমরা সফল হতে দেব না। মানে এই চেষ্টায় ওয়াকার তাদের প্রতিপক্ষ হয়ে উঠলেন কেন? মানে এই ওয়াকারুজ্জামান তো সেই ওয়াকারুজ্জামান যিনি 5ই আগস্ট সেনা প্রহরা তুলে নিলেন, লং মার্চ টু ঢাকার মার্চরত ছাত্র জনতাকে ঢাকার ভেতর ঢুকতে দিলেন। এই ওয়াকারুজ্জামান হচ্ছেন সেই ওয়াকারুজ্জামান যিনি 5 তারিখ সকাল থেকে, মানে 4 তারিখ ভোর রাত থেকে, 4 তারিখ রাত 12টার পর থেকে, মানে 5 তারিখ হয়ে গেছে তখন থেকে তিনি রাজনৈতিক দলগুলোর সঙ্গে যোগাযোগ করছেন। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক সেনা কর্মকর্তা ফজলে এলাহি আকবর কিছুদিন আগে স্পষ্ট সেটা বলেছেন যে 4 তারিখ রাত 12টার পর তাকে যোগাযোগ করে সেনাপ্রধান বলেন যে পরের দিন, একদিকে লং মার্চ টু ঢাকা সেদিন 5ই আগস্ট, আর তিনি বলে রেখেছেন তাকে যে আপনি সকাল 10টার মধ্যে চলে আসেন, জরুরি কথা আছে। এবং তিনি যাওয়ার পরে তাকে বলা হয় সকল রাজনৈতিক দলের নেতাকর্মীদের সঙ্গে নেতাদের সঙ্গে যাতে তিনি যোগাযোগ শুরু করেন, সেনাপ্রধান জরুরি বিষয়ে আলাপ করবেন। মানে আপনি ভাবেন হাসনাত আব্দুল্লাহরা 5 আগস্ট শেখ হাসিনার পতন হয়ে যাবে জানার আগে তো ওয়াকারুজ্জামান প্রস্তুত হয়ে গেছিলেন, এবং ওয়াকারুজ্জামান শেখ হাসিনার পতন ঘটিয়ে ফেলে কি করবেন সে বিষয়ে রাজনৈতিক নেতাদের জড়ো করতে শুরু করেছিলেন। এমনকি জিএম কাদের, যাকে এখনই গ্রেফতার না করলে তারা বলছেন সচিবালয় ঘেরাও করবেন, এই জিএম কাদের তো আমার সঙ্গে সাক্ষাৎকারেও বলেছেন যে সেনাপ্রধানের অফিস থেকে সকাল সকাল তাদের কাছে ফোন যায় এবং দুপুর 12টার মধ্যে তিনি সেনা সদর দফতরে পৌঁছে গিয়েছিলেন জাতীয় পার্টির নেতা আনিসুল ইসলাম মাহমুদ সহ আরো কয়েকজনকে নিয়ে। তাহলে আমি যেটা বুঝতে পারছি না, সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কখন হাসনাত আব্দুল্লাহদের দল ত্যাগ করলেন, নাকি পুরোটা একটা নাটক? মানে কয়েক মাস পর পর এরকম বিভিন্ন নাটক সাজানো হবে যে তারা খুব প্রতিপক্ষ হয়ে উঠেছেন এবং হুঙ্কার দেবেন যে এই সেনাবাহিনীর মাধ্যমে কিন্তু আওয়ামী লীগ ফিরে আসছে। এবং মানে সেনাপ্রধান আওয়ামী লীগ ফেরাবেন কেন? সেনাপ্রধান তো আওয়ামী লীগ পতনের কারণ হয়েছেন, কারণ তিনি তো এক রকমের ধরুন সেনাবাহিনীর যেমন হাসিনা সরকারের সময় শেখ হাসিনার কমান্ডে, শেখ হাসিনা সরকারের কমান্ডে থাকার কথা, ঠিক তেমনি এখন ইউনূস সরকারের আমলে ইউনূস সরকারের কমান্ডের অধীনে থাকার কথা, এবং প্রতিরক্ষা মন্ত্রীর পদমর্যাদায় আছেন শেখ হাসিনার আমলে যেমন শেখ হাসিনা ছিলেন, এখন আছেন ডক্টর ইউনূস। তার মানে ডক্টর ইউনূসের কথা শুনে এখন সেনাবাহিনী পরিচালিত হওয়ার কথা। তাহলে সেনাবাহিনী নুরুল হক নূরকে পিটিয়েছে, সেটা তো স্পষ্টতই ডক্টর ইউনূসের নির্দেশে পিটিয়েছে, এবং সার্জিস আলম কিন্তু সেটা পরিষ্কার করে বলেছে। সার্জিস আলম পরিষ্কার বলেছে যে সেনাবাহিনী কমান্ড ছাড়া, নির্দেশ ছাড়া একটা পাও ফেলে না। কাজেই কারা নির্দেশ দিল সেই ভূমিকা পরিষ্কার করতে হবে, সরকারের কি ভূমিকা, সেনাপ্রধানের কি ভূমিকা সেটা পরিষ্কার করতে হবে। কাজেই মানে সেনাবাহিনী 5ই আগস্ট হাসনাত আব্দুল্লাহ সার্জিসদের পক্ষে কাজ করলো, শেখ হাসিনা সরকারের পতন ঘটালো, আর এখন শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে তারা কাজ করছে, এবং সেই কাজ তারা রিফাইন্ড আওয়ামী লীগের মাধ্যমে করতে চায় বলে মার্চের 11 তারিখ একটা সেনাপ্রধানের সঙ্গে ফেব্রুয়ারি মাসে তাদের একটা বৈঠক হয়েছিল বলে ফেসবুক স্ট্যাটাস দিয়ে একটা বৈঠকের কথা হাসনাত আব্দুল্লাহ ফাঁস করে দেওয়ার পর মনে থাকবে প্রথম এই স্লোগান উঠলো যে ওয়াকার না হাসনাত হাসনাত হাসনাত। হ্যাঁ, তো তারপরে তো জল অনেক দূর গড়ালো। মে মাসে একবার প্রায় সেনাপ্রধান আর ইউনূসের নাকি এমন টক্কর লেগে গেল যে সেনাপ্রধান এই মানে জরুরি অবস্থা জারি করে ফেলেন, ওই জরুরি অবস্থা জারি করে ফেলেন, এমন খবর ছড়িয়ে পড়লো খুবই প্রভাবশালী ইউটিউবারদের মাধ্যমে। এবং তারপর বলা হলো উত্তরপাড়া ভারতের প্রেসক্রিপশনে কাজ করছে, এবং তারপর বলা হলো যে উত্তরপাড়াকে অ্যালাইন করে ফেলা হয়েছে, উত্তরপাড়া আবার বিপ্লবের সঙ্গে অ্যালাইন হয়ে গেছে। এবং আমি না মানে হিসাবই মেলাতে পারি না এই কারণে যে এখন আবার কি ঘটে গেল যে নুরুল হক নূরকে রক্তাক্ত করা হলো, একেবারে টার্গেট করে পেটানো হলো, এটা ভিডিও দেখে পরিষ্কার। এবং এরপর সেনাবাহিনীর জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর বলছে যে মবের বিষয়ে, মব ভায়োলেন্সের বিষয়ে জিরো টলারেন্স সরকারের, মানে ইউনূস সরকারের, সে কারণে তারা ব্যবস্থা নিয়েছে, বল প্রয়োগ করতে বাধ্য হয়েছে। তার মানে এখন তারা বলছে যে ফ্যাসিবাদ বিরোধী শক্তি, নুরুল হক নূরের শক্তি, হাসনাত আব্দুল্লাহ সার্জিস আলম, এরা মব, মানে এরা যদি জাতীয় পার্টি বা কোনো দল নিষিদ্ধের দাবিতে দাঁড়ায় তাহলে তারা মব এবং তাদের পেটানো হবে। কই, হাসনাত আব্দুল্লাহ যখন মে মাসের শুরুতে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের দাবিতে দাঁড়ালেন তো তখন তো, এবং তার সাথে গিয়ে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ সমমনা দলগুলো যোগ দিল, তখন তো সেনাবাহিনী তাদের পেটায়নি, তাহলে কাল পেটালো কেন?
তারপর জাতীয় পার্টি তো সংস্কার আলোচনায় নাই, কোনো আলোচনায় নাই, মানে জাতীয় পার্টিকে তেমন কোনো পরিসরই দেওয়া হচ্ছে না। হঠাৎ করে জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে এই আন্দোলন কি শুধু জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে থামবে, নাকি নুরুল হক নূরের কাছে অনেক বড় লিস্ট আছে? মানে মাহফুজ আলম তো বলেছিলেন এসব মুজিববাদী বামদের নিষিদ্ধ করতে হবে, মানে প্রথমে জাতীয় পার্টি নিষিদ্ধ, এরপরে সিপিবি নিষিদ্ধ, জাসদ নিষিদ্ধ, মানে কোন কোন দল নিষিদ্ধ করে এটা থামা হবে। তার মানে নির্বাচনটা হবে কাদের মাধ্যমে? এই যে দলগুলো, জাতীয় নাগরিক পার্টি, এনসিপি, নুরুল হক নুরুর দল, গণ অধিকার পরিষদ, জামায়াত ইসলামী, তারা কি বলছে? তারা বলছে আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে নির্বাচন, এবং তারা বলছে সংস্কার বিচারের আগে তাড়াহুড়া করার কিছু নাই নির্বাচন নিয়ে। নির্বাচনের পরিবেশ আছে কিনা, আইন শৃঙ্খলা পরিস্থিতি আছে কিনা তা নিয়ে তারা প্রশ্ন তুলছে। তারা সাধারণ নির্বাচনের আগে গণপরিষদ নির্বাচন, গণভোট চাইছে। তাহলে বিএনপি আসলে কাদের বিরুদ্ধে নির্বাচন করবে? মানে জাতীয় পার্টি থাকলে, মুজিববাদী বামরা থাকলে, ফ্যাসিবাদের দোসর দলগুলো থাকলে, সেই দলগুলো থাকলে আসলে একটা এদেরকে বাদ দিয়ে নির্বাচন হয়ে যেতে পারে। এই শঙ্কা থেকে এক্ষুনি জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে এবং ফ্যাসিবাদীর দোসর সকল রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে হবে। এই দাবিতে নুরুল হক নূরকে কারা নামালো আসলে রাস্তায়? এই নামালো কারা, সে প্রশ্নটা বারবার আমার মনে আসে। কারণ শুক্রবারে নুরুল হক নূরের দল গণ অধিকার পরিষদের মিছিলটার যা সাইজ ছিল, যে বিরাট মিছিল তারা করলো, সেটা ওই যে প্রবাসী সাংবাদিক, অত্যন্ত প্রভাবশালী সাংবাদিক, প্রভাবশালী ইউটিউবের এই সামাজিক যোগাযোগ মাধ্যম পরিসরে অত্যন্ত প্রভাবশালী ইলিয়াস হোসেন, তিনি তো গত কিছুদিন ধরে নূরকে বিকাশ নূরা সম্বোধন করে তিনি তো লিখছিলেন যে 6 জনের দল না নূরের গণ অধিকার পরিষদ। যেই দলটাকে ইলিয়াস হোসেন লিখছেন 6 জনের দল না, সেই দলটি এত বড় মিছিল করে জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে এই সময় রাস্তায় নামলো। কার ইঙ্গিতে, কার নির্দেশে? দেখুন 24 ঘন্টা পেরিয়ে গেছে, এখনো এই বিচারে আসলে কোনো ধরনের সিদ্ধান্তে আসতে পারেনি অন্তর্বর্তীকালীন সরকার। 3টি রাজনৈতিক দল, একটি হচ্ছে বৃহত্তর রাজনৈতিক দল বিএনপি, আর অন্যটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক শক্তি জামাত এবং জুলাই সংগঠকদের গঠিত এনসিপির মতামত এক প্ল্যাটফর্মে আসবে কি না। প্রথমত, বর্তমানে প্রশাসনে লুকিয়ে থাকা বা এখন অনেকটাই প্রকাশ্যে অবস্থান গ্রহণ করা ফ্যাসিবাদের দোসর মুক্ত করতে পারবে কিনা এই অন্তর্বর্তীকালীন সরকার। যদি প্রশাসন থেকে ফ্যাসিবাদের কালো ছায়া দূর করা না যায়, তাহলে আগামী নির্বাচনটি যে সুষ্ঠু, অবাধ, নির্বিঘ্ন হবে না, এটা নিশ্চিত করেই বোঝা যায়। দ্বিতীয় বিষয় হচ্ছে যে ভিপি নুরুল হক নূরের উপর এই হামলার পরিপ্রেক্ষিতে সরকার প্রথমত তড়িৎ গতিতে দোষীদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নিতে পারলো না। এখন দেখুন, নুরুল হক নূরের উপর এই হামলার 24 ঘন্টা পেরিয়ে গেছে, এখনো তো একজনও গ্রেফতার হয়নি, এখনো পুলিশের পক্ষ থেকে কোনো ধরনের স্পষ্ট বিবৃতি দেওয়া হয়নি। তার মানে পুলিশের মধ্যে যে একটা ভয়াবহ অস্থিরতা চলছে সেটাও স্পষ্ট হয়ে গেছে। তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসের সামনে কি কি বিষয় থাকছে আগামীকালকে? প্রথমত, রাজনৈতিক দলগুলোর অনৈক্য। রাজনৈতিক দলগুলো যদি আগামীকালের বৈঠকের মধ্য দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আশ্বস্ত করতে না পারেন যে আমরা নির্বাচন নিয়ে নিজেরাই একটা ঐক্যমত্যে পৌঁছবো, তাহলে তিনি হতাশ হবেন। দ্বিতীয়ত, প্রশাসনের ভেতর থেকে এখন পর্যন্ত, বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ পুলিশ বাহিনী, পুলিশ কর্তৃপক্ষের জায়গা থেকে এখন পর্যন্ত গতকালকের ঘটনার কোনো স্পষ্ট ধারণা দেওয়া হয়নি। দোষীরা কিভাবে চিহ্নিত হবে সেই বিষয়ে আমরা জানি না। শুধু আমরা জেনেছি যে এটি বিচার বিভাগীয় তদন্ত হবে, কিন্তু বিচার বিভাগীয় তদন্ত কবে হবে, কখন হবে, কতদিনের মধ্যে এই তদন্ত শেষ হবে, এইসব বিভাগীয় তদন্ত আমরা এর আগেও দেখেছি। এর মধ্য দিয়ে প্রকৃত দোষীদের আসলে বিচারের আওতায় আনা যায়নি বা দৃশ্যমান হয়নি। তাহলে আগামীকালকেই আসলে স্পষ্ট হয়ে যাবে ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষমতা থাকার যে রাজনৈতিক এবং জন আকাঙ্ক্ষার ভিত্তি সেটা কতটা শক্ত। কিন্তু এই বিষয়ের বাইরেও আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সামনে যখন এইরকম অনেকগুলো অনিশ্চয়তা রয়েছে, তখন এই জাতিকে সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য একজন ব্যক্তি রয়েছেন, তিনি হচ্ছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। তিনি যদি উদ্যোগী হন তাহলে অনেক কিছুর সমাধান হয়ে যেতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক শাহিদুজ্জামান তিনি কদিন আগে একটা কথা বলেছেন যে এই যে চুপ্পুকে অপসারণ নিয়ে নানা ধরনের আলোচনা সমালোচনা বিতর্ক, তাকে অপসারণের জন্য কোনো কোনো রাজনৈতিক দল অনীহা প্রদর্শন করছে, আবার কেউ কেউ সরানোর ব্যাপারে একটা। এখন এই বিষয়ে সমাধান কিভাবে হতে পারে, বা বর্তমান প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু তিনি এই রাষ্ট্রের জন্য বা এই সরকারের জন্য কতটা বিপজ্জনক, এটা নিয়েও একটা শঙ্কা বা আশঙ্কা রয়েছে। প্রিয় দর্শক, এরকম পরিপ্রেক্ষিতে আবার আমাদের সামনে এসেছে জুলাই সনদের আইনগত ভিত্তি। এখন জুলাই সনদের যদি আইনগত ভিত্তি দিতে হয়, তাহলে একটি জায়গায় আমাদেরকে দাঁড়াতে হবে, একজন ব্যক্তি যিনি সাংবিধানিক পদে রয়েছেন, যিনি বাংলাদেশের প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ, তিনি যদি উদ্যোগী হন তাহলে এটি বাস্তবায়িত হতে পারে। কি সেটা? বিশেষ সাংবিধানিক আদেশ, এর মধ্য দিয়ে বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ এই জুলাই সনদের আইনগত একটি ভিত্তি দিতে পারেন। এটি ফেব্রুয়ারি নির্বাচনের আগেই হতে পারে। এই বিষয়ে আইন বিশেষজ্ঞরা, সংবিধান বিশেষজ্ঞরা ইতিমধ্যে মতামত দিয়েছেন। এই অন্তর্বর্তীকালীন সরকারের বিধিবিধান কিন্তু এই প্রচলিত কাঠামোর মধ্যে নেই, সংবিধানে নেই। প্রধান বিচারপতি স্পেশাল রেফারেন্ডামের মাধ্যমে এটা আসলে এই সরকারটি গঠিত হয়েছে। গণ অধিকার পরিষদের একাংশের নেতা নুরুল হক নূরকে গতকাল যৌথ বাহিনী সম্মিলিতভাবে বেধড়ক পিটিয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত নুরুল হক নূরের অবস্থা আশঙ্কাজনক। তার শরীরের বিভিন্ন জায়গা থেকে ব্লিডিং হচ্ছে, ইন্টারনাল ব্লিডিং হচ্ছে। তাকে ঢাকা মেডিকেলে আইসিইউতে রাখা হয়েছে। রাশেদ খান নূরের যে সাধারণ সম্পাদক, সে নিশ্চিত করেছে নূরের অবস্থা আশঙ্কাজনক, বাঁচা মরার সম্ভাবনা 50-50, অর্থাৎ যে কোনো সময় নূর সৃষ্টিকর্তার ডাকে সাড়া দিয়ে উপারে চলে যেতে পারে। আওয়ামী লীগের শাসনামলে নূর একাধিকবার মার খেয়েছে, ছাত্রলীগ পিটিয়েছে, বিভিন্ন সংগঠন পিটিয়েছে। এই প্যাটার্নের কারণে নুরুল হক নূরের মতো একটা ক্লাউন ডাকসু ভিপি হয়েছিল। কিন্তু আপনারা কি খেয়াল করেছেন, আওয়ামী লীগের শাসনামলে নূর বেধড়ক মার খেয়েছে, কখনো নূরের গা থেকে রক্ত বের হয়েছিল? হয়নি। যতটুকু মার খেয়েছে তার থেকে বেশি অভিনয় করেছে, যেমনটা রাখাল বালক
এবং বাঘের গল্পের মতো। নূর মিথ্যাচার করে আসছে এত বছর যে আওয়ামী লীগ তাকে পিটিয়েছে, মেরেছে, রক্তাক্ত করেছে, কিন্তু রক্তের বিন্দু মাত্র কণা আমরা তার শরীরে দেখতে পাইনি, যেটা গতকালকে মারের মধ্য দিয়ে আমরা দেখতে পেয়েছি। নুরুল হক নূরকে মারার পর বিভিন্ন পর্যায়ে নেতাকর্মী হাসনাত আব্দুল্লাহ, তাসনিম জারা, জামাতের গোলাম পারওয়ার, এরপর নীলা ইসরাফিল, সাবেক এনসিপি নেত্রী একাধিক কথা বলতেছে। অনেকে অনেক ধরনের বিবৃতি দিয়েছে। প্রথমত, নূরকে সেনাবাহিনী পেটানোর পর গণ অধিকার পরিষদের এক নেতা সরাসরি সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এবং সেনাবাহিনীকে হুমকি দিয়েছে। এই কুলাঙ্গার ওয়াকারের সেনা সদস্যরা হামলা করেছে। ওয়াকার যদি এইখানে এসে এই ইসলামিক সেন্ট্রাল হসপিটালে এসে যদি দুঃখ প্রকাশ না করে, নিঃশত ক্ষমা না চায়, তাহলে ওয়াকারের সেই ক্যান্টনমেন্টে যে আমরা হামলা করবো। ওয়াকারুজ্জামান যদি হসপিটালে গিয়ে দুঃখ প্রকাশ না করে, ক্ষমা প্রার্থনা না করে, সেই ক্ষেত্রে ক্যান্টনমেন্ট উড়িয়ে দেবার হুমকি দেওয়া হয়েছে। এবং ফ্রান্স থেকে আগানা কাটা 3 ইঞ্চি ভট্টাচার্য সে সেনাবাহিনীকে ব্যারাকে ফেরত যেতে স্পষ্ট বার্তা দিয়েছে, হুঁশিয়ারি দিয়েছে। এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে অফিসিয়াল ফেসবুক পেজ, সেখানেও বার্তা দেওয়া হয়েছে সেনাবাহিনীকে ব্যারাকে ফেরত যাবার জন্য। সেনাবাহিনী যদি ব্যারাকে ফেরত যায়, তবে সেনাবাহিনীর সেই ট্যাঙ্কের মধ্যে চড়ে কারা পালাবে? তোরা পালিয়েছিলি, তোরা কি সেটা ভুলে গেছিস? গোপালগঞ্জের কথা কি এত সহজেই তোরা ভুলে গেলি? নুরুল হক নূরকে এড়ানো হয়েছে, এটার তীব্র নিন্দা জানিয়ে আসিফ নজরুল ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিল। সেই স্ট্যাটাসের কমেন্ট বক্সে হাসনাত আব্দুল্লাহ একটা কমেন্ট করেছে, প্রতিবাদের কাজ আপনার, ভণ্ডামি বাদ দেন স্যার, যেই জন্য বসানো হয়েছে সেটা না করে কি করছেন? এসবের হিসাব কিন্তু দিতে হবে। কে কোথায় কিভাবে কোন কাজে বাধা দিচ্ছে, এসব খবর আমাদের কাছে আছে। এসব প্রতিবাদের ভঙ্গ না ধরে কাজটা করেন। আইন উপদেষ্টাকে হুমকি দেয় তথাকথিত এক ছোকরা হাসনাত আব্দুল্লাহ। এই পর্যন্ত সীমাবদ্ধ ছিল না। আসিফ নজরুল নূরকে দেখার জন্য ঢাকা মেডিকেল কলেজে গিয়েছিল, সেখানে তার বিরুদ্ধে স্লোগান হয়েছে, আসিফ নজরুলের 2 গালে জুতা মারো তালে তালে। আসিফ নজরুল পৃথিবীর ইতিহাসে এমন একটা নির্লজ্জ প্রাণী, যাকে পেটালেও, যাকে থুথু দিয়ে সেই থুথু চাটালেও তার মধ্যে ন্যূনতম লজ্জাবোধ কাজ করবে না। সে নিমিষেই থুথু ফেললে ক্ষমতার জন্য, অর্থের জন্য সেই থুথু চেটে পরিষ্কার করে দেবে। আসিফ নজরুল এই একটা ক্যারেক্টার। এর মতো ক্যারেক্টার যখন ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের আইনের শিক্ষক হয়, আইন বিভাগের শিক্ষক হয়, তখন সেই বিশ্ববিদ্যালয়ের আইনের শিক্ষার্থীরা তাদের আইন শাখাকে কোথায় কোন উন্নত পর্যায়ে নিয়ে গেছে সেটা আর বলার অবকাশ রাখে না। নুরুল হক নূরকে যখন পেটানো হচ্ছিল, সেনাবাহিনীর সদস্যরা এবং পুলিশের সদস্যরা পেটাচ্ছিল, তখন নাকি সেনাবাহিনীর সদস্যরা বলেছে জুলাই ভরে দেওয়া হবে। সেটা রাশেদ খান স্বীকারোক্তি দিয়েছে। রাশেদ খান হয়তো পাশেই ছিল। এবং এই হামলার সময় বলা হয়েছে জুলাই ভরে দেওয়া হবে। সেনাবাহিনীর সদস্যরা বলেছে। আমার সরল মনে একটা প্রশ্ন, জুলাই ঠিক কোন দিক দিয়ে ভরে দেওয়া হবে, কিভাবে ভরে দেওয়া হবে, কেন জুলাই ভরে দেওয়া হবে, জুলাইয়ের চেতনা এত জলদি কেন ধ্বংসপ্রাপ্ত হয়ে গেল? এই অবুঝ মন খুব করে জানতে চায়, কেন গো সখা জুলাই ভরে দেওয়া হবে? জামাতের একাধিক নেতা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ট্রল করতেছে যে তারেক রহমান ঠিক এই কারণেই বাংলাদেশে আসে না, আসলে তার বিরুদ্ধে যে অপকর্ম রয়েছে, সেনাবাহিনী তাকে যে মুচলেখা নেওয়ার মাধ্যমে ছেড়ে দিয়েছিল, তারেক রহমানের উপর এই ধরনের খেলা শুরু হবে। তো নূরকে পেটানোর পর বাংলাদেশ সেনাবাহিনী ঠিক এই মুডের মধ্যে রয়েছে, এবং বাংলাদেশ আওয়ামী লীগ থেকে শুরু করে মুক্তিযুদ্ধপন্থী সকল রাজনৈতিক দল এবং সাধারণ মানুষ ঠিক এইরকম মুডে রয়েছে, যেমনটা সেনাবাহিনী এই মুডে কোনো একটা সময় ছিল। আর দেশের মুসলমানদের ঘর দুয়ারে মিহিতি রতনী নাম লাগাই গ্যালারি সিস্টেম স্টেশন সনে বাক্স ডবল আনি। সবশেষে সবকিছু দেখার পর নূরের উপর হামলা, প্রায় 50 জনের মতো নেতাকর্মী হাসপাতালে ভর্তি গণ অধিকার পরিষদে, দেখে মনে হচ্ছে সেই পাগলের কথায়, সেই পাগলের গানটা একদম সত্য প্রমাণিত হয়েছে। সেই রমনা থানার পুলিশরা আজকে নূরকে টুপকি মেরে দিয়েছে। এই গানটা না শুনলে অনেক বড় একটা বিষয় আপনারা মিস করবেন। গানটা শুনে টাকা দিয়ে ডালে খাবো, কমরা খাবো, এলির দা গরুরে মারবো গোয়া রবনা থানার পুলিশ দা গরুরে চিনলি না তোর গরুরে গরুরে চিনলি না তোর গরুরে। আমাকে এক ছোট ভাই গানটা পাঠিয়েছে, ভিডিওটা আমাকে পাঠিয়েছে, আমি এর আগে কখনো দেখি নাই। নুরুকে এভাবে দিয়েছে। যাক, এটা মজা করতেছিলাম। এই যে নুরুকে পেটানোর পর বাংলাদেশের যে তথাকথিত জুলাই যোদ্ধারা রয়েছে, যারা জুলাই আন্দোলনে চরম ভূমিকা রেখেছিল, যারা সম্মুখ সারির যোদ্ধা ছিল, প্রত্যেকের মধ্যে একটা বিরাট ভয় ঢুকে গিয়েছে। তারা ভাবছে নুরুকে যদি এভাবে পেটানো হয় তাদের অবস্থা কি হবে, কোথায় গিয়ে ঠেকবে তাদের সেই পরিণতি। শিবিরের একাধিক নেতাকর্মী স্ট্যাটাস দিচ্ছে যে আজকে নুরুর উপর সেনাবাহিনী এবং পুলিশ যে হামলা চালিয়েছে, আগামী দিনে হাসনাত, সার্জিস এবং নাহিদের উপর এই ধরনের হামলা হবে। আমিও বলতেছি আগামী দিনে হামলা হবে, কারণ আলটিমেটলি সেনাবাহিনী যতই খারাপ হোক না কেন, দেশ বিরোধী কোনো কর্মযজ্ঞ তারা কখনো করতে দেবে না। হয়তোবা ওয়াকারুজ্জামান এতদিন কোনো কিছু একটা ভেবেছিলেন, চীন সফর থেকে আসার পর আজকে সেনাবাহিনী যে ভূমিকা নিয়েছে, আইসপিআর এর পক্ষ থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে, বাদীর বিরুদ্ধে 0 টলারেন্স ঘোষণা করেছে বাংলাদেশ সেনাবাহিনী, সেজন্য এবং তাদের আজকের বিবৃতির জন্য সেনাবাহিনীকে অন্তরের অন্তঃস্থল থেকে একটা ধন্যবাদ দিতে হয়। কারণ আলটিমেটলি এই মব সংস্কৃতিকে বন্ধ করতে সেনাবাহিনীকে এই ভূমিকা রাখতে হবে, অন্য কেউ সেটা বন্ধ করতে পারবে না। বাংলাদেশ আওয়ামী লীগ এখন এই মুহূর্তে অপ্রাসঙ্গিক, রাজপথে নাই। আমি আজ থেকে প্রায় 9 মাস পূর্বে একটা ভিডিওতে বলেছিলাম, এই যে এনসিপি, এই যে জুলাই যোদ্ধা, এই যে আন্দোলনের স্টেক হোল্ডার, এরা খালি মাঠ পেয়ে এমন একটা পরিণতি এদের হবে, এমন একটা পর্যায়ে এরা উপনীত হবে যে তারা নিজেরাই নিজেদের মধ্যে মারামারি করবে, নিজেরাই সংঘর্ষে লিপ্ত হবে। ক্ষমতার দম্ভ, ক্ষমতার লোভ, অর্থের নেশা এদেরকে পাগল করে ফেলবে। নারী, মদ, গাঁজা, মাদক, এই নেশাগুলো করতে গিয়ে তারা ক্ষমতার বিকেন্দ্রীকরণ করতে পারবে না। তারা ক্ষমতাকে একচ্ছত্র আধিপত্য হিসেবে বিস্তার করার জন্য সর্বোচ্চ সহিংসতা করবে, এবং সেটা তারা করছে। এবং আগামী দিনে এটার মাত্রা আরো প্রকট আকার ধারণ করবে। সেজন্য কি বলি, আওয়ামী লীগ
মুক্তিযুদ্ধের সকল সপক্ষের শক্তিকে আপনারা নীরবে পপকর্ন নিয়ে বসে থাকেন, খেলা দেখেন। এই খেলা আরো চলবে এবং আজকে থেকে সেনাবাহিনীর ভূমিকায় অবতীর্ণ হয়েছে। এই ভূমিকা সামনের দিনে যদি চলমান থাকে সেই ক্ষেত্রে অতি শীঘ্রই মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং শিলং সালাউদ্দিন যদি হলে গুরুর মতো পেটানো খায় বা মবের আক্রান্ত হয়, আমি ব্যক্তিগতভাবে অবাক হব না, কারণ বিএনপির মধ্যে আভ্যন্তরীণ একটা বিশাল কুণ্ডল চলমান এবং কুণ্ডলের কারণে যদি কোনো কেন্দ্রীয় নেতা মার খায় তাদের নিজ দলের নেতা কর্মীদের হাতে, মোটেও আপনারা অবাক হবেন না, কারণ বিএনপি এরকম অভ্যাস, এরকম স্বভাব রয়েছে। প্রিয় দর্শক, আপনারা একে একে সকল বিশ্লেষকের বক্তব্যগুলো শুনলেন। অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে আসলে কতটা গুরুত্বপূর্ণ নিউজ ছিল। প্রিয় দর্শক, যেহেতু আপনারা সম্পূর্ণ ভিডিও দেখে ফেলেছেন, অবশ্যই আপনারা কিন্তু বিষয়টি বুঝতে পারছেন। এখান থেকে যদি আপনারা কিছু বলতে চান, অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আরও এরকম নিত্য নতুন আপডেট নিউজ পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।